এখানে সিলেট জেলায় এবং জকিগঞ্জ থানায়। মেট্রোপলিটনটা হয়েছে আরো 6 বছর পরে 2006 সালে। তো আজকে আমি মূলত আপনাদেরকে আহ্বান করেছি আমাদের পুলিশের সেগুলো সম্পর্কে দিতে। বিষয় আছে আমি শুধু আমার পরিকল্পনা এবং স্বপ্নের কথাটা আপনাদের সামনে একটু উপস্থাপন করতে চাই। প্রথমত সিলেটটা আমার কাছে, যেহেতু আমি আগে ছিলাম, ভালো লেগেছে। এখানকার লোকজন অত্যন্ত অতিথিপরায়ণ, বন্ধুবৎসল, আবার খুব একদম স্ট্রেট কথাবার্তা বলে। তো আমি এটা পছন্দ করি। স্ট্রেট কথা বলা মানে ভনিতা না করে স্ট্রেট কথাবার্তা বলাই ভালো আমাদের সবার জন্য। এটা প্রফেশনাল অ্যাটিটিউড। আমরা আসলে এই সিলেটকে কেমন দেখতে চাই? মোটামুটি ভাবে সিলেটের আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে আমি যতটুকু জেনেছি, আমাদের পূর্ববর্তী কমিশনার মহোদয় গত 2024 সালের 5 আগস্ট একটা টার্মোয়েলের পরে এসে জয়েন করেছেন। করার পরে 1 বছর উনি এখানে কাজকর্ম করেছেন। মোটামুটি কিছুটা স্টেবল অবস্থায় আমরা পেয়েছি। এখন আমাদের আইন শৃঙ্খলা উন্নতির জন্য কাজ করার একটা সুযোগ, একটা ক্ষেত্র তৈরি হয়েছে। আমি যেটা চাই সেটা হচ্ছে যে এটাকে একটা নিরাপদ, আধুনিক এবং স্মার্ট সিটি হিসেবে গড়ে তুলতে। আপনাদের সামনে একটা লিফলেট দেওয়া হয়েছে অলরেডি। আমি জয়েন করার আগে থেকে এটা নিয়ে কাজ শুরু করেছি। আমার প্রথম বিষয় হলো যে বর্তমান বাস্তবতায় আমাদের ট্রেডিশনাল যে পুলিশিং সিস্টেম, সেই সিস্টেমে আমাদের আইন করার আপনারা আমার পুলিশ এই পুলিশ কমিশনার আপনাদের কমিশনার হবে। আমি পুলিশ কমিশনার নই। আসলে পুলিশ কমিশনার এই মহানগরের 12 লক্ষ লোক। সুতরাং আপনার যে চাওয়া, সেই চাওয়াটা আমার কাজের মধ্য দিয়ে যেন প্রতিফলিত হয়, এটাই আমার চাওয়া। আমার স্বপ্ন হচ্ছে বাংলাদেশের সবচেয়ে নিরাপদ নগরীতে পরিণত করা এই সিলেট মহানগরীকে। এখন পুলিশের এই কাজে অনেক চ্যালেঞ্জ আছে। এই চ্যালেঞ্জগুলো আমার যেমন ভিতর থেকে আছে, তেমন বাইরে থেকে আছে। বিভিন্ন সমস্যা আছে। এই সমস্যাগুলো আমাদের মোকাবেলা করে আসলে এগিয়ে যেতে হবে। তো এটার জন্য সবচেয়ে বেশি যেটা প্রয়োজন সেটা হচ্ছে আমাদের আপনাদের সহায়তা। আপনারা কিন্তু আমার ডান হাত এবং বাম হাত, এবং আপনারা যদি আমার পাশে থাকেন, আমাদের এই নাগরিক যদি আমার পাশে থাকে, তাহলে আমি এই স্বপ্ন পূরণের পথে এগিয়ে যেতে পারবো। আপনাদের সবার সহযোগিতা নিয়ে আমি এই সিলেট নগরীকে, নগরের আইন শৃঙ্খলা পরিস্থিতিটা এখন যেখানে আছে তার চেয়ে আরো উন্নত করতে চাই। কয়েকটা কথা একদম পরিষ্কার করে আপনাদের মাধ্যমে আমি এই নগরবাসীকে জানাতে চাই। ছিনতাই, চাঁদাবাজি, চুরি, ডাকাতি, সহিংসতা, কিশোর গ্যাং অপরাধ, মাদকদ্রব্য, চোরাচালান, এগুলোর ব্যাপারে আমাদের টলারেন্স 0। এগুলোকে কোনো অবস্থায় এই কমিশনার প্রশ্রয় দেবে না। এই সিলেট নগরী, এই পুণ্যভূমি কখনো সন্ত্রাসী এবং অপরাধীর অভয়ারণ্যে পরিণত হতে দেয়া হবে। এটা আমার সুস্পষ্ট বার্তা। আমরা চাই আমরা সবাই মিলে একটা নিরাপদ, আধুনিক এবং স্মার্ট সিটি গড়ে তুলব। আমার কয়েকটা এই উদ্যোগের জন্য আমরা দুটা বিষয় একটু বলি। প্রথমত হচ্ছে যে আমাদের যে
রিঅ্যাক্টিভ পুলিশিং, যেটা আমরা একটা ঘটনা ঘটে যাওয়ার পরে ব্যবস্থা নিই। একটা জায়গায় মারামারি হলো, মার্ডার হয়ে গেল, আমরা ব্যবস্থা নিতে গেলাম, ওই জীবনটা ফিরে পাওয়া যাবে না। তাহলে আমাদের প্রচেষ্টা থাকবে যে এইটাকে যতটুকু কম করা যায়, অর্থাৎ ঘটনা ঘটার আগেই যদি আমি সেটার ব্যবস্থা নিতে পারি বা সেটার উদ্যোগ নিতে পারি, সেটাই আসলে প্রকৃত পুলিশিং। এবং আমরা আপনাদের সহায়তায় সেই প্রোঅ্যাক্টিভ পুলিশিং এর যাত্রা শুরু করব। জনতার পুলিশের যাত্রা আমি আপনাদের মাধ্যমে এই সিলেট থেকে শুরু করতে চাই। তো আমরা এই জন্য একটা এই প্রযুক্তি নির্ভর পুলিশিং এর কথা বলেছি, এই জন্য আমরা একটা অ্যাপ্লিকেশন করার কাজে হাত দিয়েছি। কাজটা অনেক দূর এগিয়েছে। আমরা একটা নাম দিয়েছি জিনিয়া। এই জিনি থেকে জিনিয়া, জিনি মানে হচ্ছে আলাদিনের সেই প্রদীপের সেই দূরত্ব, যে প্রদীপটা মশা দিলে সেটা থেকে বের হয়ে তার মালিকের কাছে আমাদের সিস্টেমটা হচ্ছে এরকম যে আমাদের যে কোনো নাগরিক যখনই বিপদে পড়ে পুলিশের কাছে সাহায্য চাবে, আমাদের প্রথম ফোকাস হচ্ছে যে কোনো অপরাধের তথ্যটা রিপোর্ট করা। আপনি এই অ্যাপের মাধ্যমে আপনার লিখিতভাবে অথবা টেক্সটের মাধ্যমে আপনি আপনার অভিযোগটা জানাতে পারবেন। এই অভিযোগটা জানানোর সাথে সাথেই অটো জেনারেটেড হয়ে এটা একটা জিডি আকারে চলে আসবে, সুতরাং আলাদা করে জিডি করার হয়তো প্রয়োজন হবে না। তো এটা প্রাথমিকভাবে এইটা একটা এই জিডি করার বিষয়টাতে হয়তো আমাদের আরেকটু সময় লাগবে। আমরা প্রথমত যেটা চাচ্ছি সেটা হলো যে রিপোর্ট গুলো আমাদের কাছে আসুক, অপরাধের তথ্যগুলো আমাদের কাছে আসুক, এগুলোর উপরে আমরা ব্যবস্থা নেব। আর 2 নম্বর ফোকাস যেটা, সেটা হচ্ছে যে আপনি আমাদের যে কোনো নাগরিক যখন বিপদে পড়ে পুলিশের সাহায্য চাবে, পুলিশ যেন দ্রুত সেখানে রেসপন্স করতে পারে। আমরা 3টা স্পেশাল ক্ষেত্রের কথা এখানে বলেছি। নারী, শিশু এবং বৃদ্ধ এবং ভালনারেবল গ্রুপ যারা আছে তাদের জন্য আমাদের একটা আলাদা হেল্প ডেস্ক থাকবে। যারা প্রবাসী, তাদের দেশে ঘুরতে এসে অনেক সময় তারা হয়রানির শিকার হন। তারপর হচ্ছে দেশে তাদের জায়গা সম্পত্তি অন্যরা দখল করার চেষ্টা করে, বাইরে থেকে তারা অনেক সময় এটা নিয়ে টেনশনে থাকেন। এটার জন্য আলাদা একটা হেল্প ডেস্ক থাকবে এবং এটা আমরা অগ্রাধিকার ভিত্তিতে তাদেরকে আমরা আমাদের সম্মানিত সিটিজেন মনে করি। তারা রেমিটেন্স পাঠান, দেশের উন্নয়নে তারা কাজ করেন, সুতরাং তাদের জীবনের নিরাপত্তা এবং তাদের সম্পদের নিরাপত্তাটাকে আমরা অগ্রাধিকার ভিত্তিতে দেখব। আর এটা হচ্ছে জেনারেল রিপোর্টিং। আপনি রাস্তাঘাটে চলতে গিয়ে কোথাও কোনো সমস্যায় পড়বেন, আপনি আমাদের এই জিনিয়া অ্যাপে একটা ক্লিক দিবেন, এক ক্লিকের সাথেই মোটামুটি এইটা পুলিশের কাছে খবরটা চলে আসবে এবং আমাদের কন্ট্রোল রুম থেকে নিকটবর্তী যে পুলিশ অফিসার আছে বা যে টহল টিম আছে তারা ইনস্ট্যান্টলি যাবে। এইটা করার মূল উদ্দেশ্যটা হলো আমাদের এই টাইমটাকে কমানো। কারণ একটা জিনিস হচ্ছে যে ধরেন আমরা এখন 999টা ব্যবহার করছি, 999 একটা অভিযোগ আপনি যখন করছেন, অভিযোগ করার পরে সেটা সেখানে রিপোর্ট করা হয়, সেটা লিপিবদ্ধ করা হয়, তারপরে সেটা ধরেন নিকটস্থ একটা থানায় সেটাকে ডিসিমিনেট করা হয়, তারপর হচ্ছে আরেকজন অফিসারকে সেখান থেকে অ্যাসাইন করা হয়। তো এখানে সময়টা অনেক গুরুত্বপূর্ণ। এখন একজন বলছে যে আমার ছেলে পানিতে পড়ে গেছে, তাহলে এইটার জন্য আপনার কত দ্রুত টাইমে আপনাকে অ্যাপ্রোচ করা উচিত। এইটার জন্য যদি আমি 2 ঘন্টা সময় ব্যয় করি তাহলে আমার এই পুলিশিং এর আসলেই কোনো প্রয়োজন নেই। তো আমরা চাচ্ছি এই টাইম ল্যাপসটা কমাতে। অন্তত আমরা যদি প্রত্যেকটা ইনসিডেন্টকে একদম নিয়ারেস্ট টাইমে যত দ্রুততম সময়ে হ্যান্ডেল করা সম্ভব হয়, তত আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতিটাকে ভালো করতে পারবো, উন্নত করতে পারবো।
আমি যেটা চাচ্ছি, এখন আপনাদেরকে যেটা বললাম এটা কিন্তু আমার স্বপ্নের কথা বলছি। আমি এটা শুরু করার জন্য একটা লক্ষ্য নির্ধারণ করেছি অক্টোবর মাসের 1 তারিখ। এটা আমার হার্ড এন্ড ফাস্ট চেষ্টা থাকবে যত দ্রুত এটা করা সম্ভব হয়। যদি কারিগরি কারণে বা অন্যান্য কারণে এখানে আরো অনেকগুলো ব্যাক এন্ডে কিছু কাজ করতে হবে, আমাদের লোকজন যারা তাদের ট্রেনিং দিতে হবে, এই কাজগুলোর সাথে পরিচিত করানো, জনসচেতনতা তৈরি করা, স্কুল কলেজ থেকে শুরু করে আমাদের বিভিন্ন স্টেক হোল্ডার যারা আছে, কমিউনিটি যারা আছে তাদের সাথে কথা বলা, এই সবকিছু করতে আমাদের মতো প্রিপারেশন একটু সময় লাগবে। তো আমরা এটার দিকে যত দ্রুত সম্ভব আমরা এই স্মার্ট পুলিশিং এর দিকে, আধুনিক প্রযুক্তি নির্ভর পুলিশিং এর দিকে আমরা যাব ইনশাআল্লাহ। আপনাদের সহায়তা থাকলে আমরা এই কাজে সফল হব। আর আপনাদের জনগণ যদি এগিয়ে না আসে তাহলে আমাদের কাজটা আসলেই চ্যালেঞ্জিং। পুলিশ কখনো জনগণের সাহায্য ছাড়া আসলে সফল হতে পারেনি। আমাদের এই অ্যাপের মধ্যে 16টা মডিউল থাকবে, আমরা আপাতত 2টা মডিউল ডেভেলপ করার চেষ্টা করেছি, বাকি সবগুলো কাজ আমাদের এটা আসলে আরো একটু সময়। পুলিশের এবং পুলিশ কমিশনারের একটা নিজস্ব উদ্যোগ। আমরা এই পাইলট প্রজেক্টটা যদি সফল হয় সেক্ষেত্রে আমরা সরকারিভাবে একটা প্রজেক্টের মাধ্যমে এটাকে ইমপ্লিমেন্ট করে এটাকে আরো বড় করার চেষ্টা করব। তো এটা যদি আমরা করতে পারি এটা আমাদের সিলেটের আইন শৃঙ্খলা রক্ষার জন্য একটা রোল মডেল হবে বলে আমি আশা করি, আমি বিশ্বাস করি। এখন এটা নির্ভর করবে আসলে আমরা কত দ্রুত এটাকে অ্যাডপ্ট করতে পারছি। তা আপনাদের মাধ্যমে আমার বিনীত অনুরোধ থাকবে আপনারা এই জিনিয়া সম্পর্কে, আমাদের এই অ্যাপটা সম্পর্কে একটু হাইলাইট করবেন। ভালো কাজে আপনাদের সহযোগিতা আমি পাবো এই বিশ্বাস আমার আছে। এবং এইটা নিয়ে যদি আপনারা একটু ফিচার তৈরি করেন, আমরা এটার সোশ্যাল মিডিয়া সহ রেডিও, টেলিভিশন এই সকল জায়গায় আমরা ক্যাম্পেইন করব। স্কুল এবং কলেজে যাব, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যাব, মসজিদে যাব, মন্দির গির্জাগুলোতে যাব, আমরা জনাকীর্ণ বিভিন্ন জায়গায় যেখানে জনসমাগম হয় সেখানে যাব এবং আমরা এটার প্রচারটা করব। আপনারা এই কাজে আমাদেরকে একটু সহায়তা করবেন। তো মোটামুটি আমি আমার ইয়ে সম্পর্কে, আমার পরিকল্পনা সম্পর্কে আশা করি আপনাদের ব্যাখ্যা করতে সক্ষম হয়েছি। এখন আপনাদের প্রশ্ন আহ্বান করছি। ধন্যবাদ। আমার নাম আমি সিলেট শাহজালাল সাপার পূর্ণভূমি। সিলেটে অনেক সমস্যা রয়েছে। আপনি এর আগে একবার সিলেটে ছিলেন, সিলেট সম্বন্ধে আপনার জানা আছে। তো আমিও আপনাকে ছেড়ে, আপনি হয়তো এখন 3-4 দিন আমার বয়স হয়ে গেল। সিলেটের জনগুরুত্বপূর্ণ যে সমস্যাটি, এ ব্যাপারে আপনি কিছু বলেন নাই। তো আমি বলতে চাই, সিলেট নগরী অসহনীয় যানজটের কারণে নগরবাসীর দুর্ভোগের শেষ নাই এবং সিলেটের ফুটপাথ অর্থাৎ দখলে চলে গেছে। এটি দখলদারদের কাছ থেকে দখল মুক্ত করা অত্যন্ত জরুরি। বর্তমানে মানুষ তো চলাচল অত্যন্ত করুণ হয়ে দাঁড়িয়েছে। আপনি এর আগে অন্যান্য জেলা অত্যন্ত দক্ষতার মধ্যে কাজ করেছেন, অনেক সুনাম করেছেন। তো আমি আশা করি আপনি যদি ভূমিকা নেন ইনশাআল্লাহ এটা আপনি সাকসেসফুল হতে পারবেন, এটাই আমার প্রত্যাশা। আর একটি বিষয় আমি বলতে চাই, দেশের উন্নয়নে অর্থনৈতিক সমৃদ্ধির অগ্রগতির মূলে সবচেয়ে বেশি প্রবাসীদের। আমাদের সিলেট প্রবাসী অধ্যুষিত এলাকা, এখানে প্রবাসীর, এটা আপনিও বলেছেন আপনার কথায়, এখানে প্রবাসীদের যে হয়রানি হয়, তাদের জায়গা অনেক সন্ত্রাসীরা দখল করে নিয়ে যায়, বাসা বাড়ি দখল করে নিয়ে যায়। এ বিষয়ে
আপনি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। আজকে আমি তো কথা বলতেছি আরেকটি সমস্যা হলো আপনারা বারবারই বলা হয় যে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, এটা বারবারই বলা হয়, কিন্তু ইদানিং দেখা যায় আপনার সিলেটের বিভিন্ন হোটেলে মদ শরীরের উৎপাদে মানুষ বিভিন্ন সমস্যার শিকার হয়। এ বিষয়ে আপনি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার প্রয়োজন রয়েছে। এছাড়া একটি বিষয় সিলেটে আপনার ঢাকা থেকে ফুলপুর পত্রিকা প্রকাশ হয়, এই পত্রিকাগুলা খাট অনেক হলুদ সাংবাদিক যারা তারা নিয়ে আসে, আর মোটর সাইকেলের আগে লাগাইয়া সাংবাদিক করতে হবে, আবার সিএনজি আগে লাগাইয়া এই যে যেগুলা নাম্বার নেই সিএনজি এগুলো আগাইয়া ব্যবসা বাণিজ্য করে, হ্যাঁ, এগুলি বন্ধ করতে হবে। এ ব্যাপারে আমি আপনাকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আপনি সিলেটের পূর্ণভূমিকে কাজ চালিয়ে যান। আমরা সিলেটের 16 বছর সাংবাদিকতা স্মারক প্রতিষ্ঠান মূলধারার প্রেস ক্লাব আপনার পাশে আছি, পাশে থাকবো। ধন্যবাদ মাননীয় কমিশনার মহোদয়। আমি খালেদ, কাজ করি দেশ টিভিতে। আমি খুব স্পেসিফিক দু একটি বিষয় আপনাকে বলবো। এই মুহূর্তে সিলেট শহরের সবচেয়ে বড় যে সমস্যা আমার কাছে যেটি মনে হয়েছে যে সিএনজিতে যাত্রী বেশে ছিনতাইকারী, এটা খুব মারাত্মক আকার ধারণ করেছে মাননীয় কমিশনার মহোদয়। সিলেট শহরে প্রতিদিন দু একটি ঘটনা কিন্তু এরকম ঘটেই, এবং এরা একটা সংঘবদ্ধ চক্র। আমার অনুরোধ থাকবে, আপনার পুলিশ চাইলে পারবে, আপনি এই কাজটি একটু দেখবেন। এবং এরপরে আরেকটি সমস্যা হচ্ছে দিনের বেলায় সিলেট শহরে ট্রাক প্রবেশ করে। এখানে আমাদের ডিসি ট্রাফিক মহোদয় আছেন। সিলেট শহরে ট্রাক প্রবেশের একটা নির্দিষ্ট সময় আছে, রাত 10টার পরে ঢুকবে, কিন্তু অনেক সময় প্রায় আমরা দিনের বেলা সিলেট শহরে ট্রাক দেখি, জানি না ট্রাক কিভাবে প্রবেশ করে, এবং এই ট্রাক প্রবেশের কারণে সিলেট শহরের যানজটের মারাত্মক সমস্যা আপনি নিজে এসে লক্ষ্য করবেন কিছুদিনের মধ্যে। আরেকটি বিষয় হচ্ছে পাড়ায় পাড়ায় বখাটেদের আড্ডা, এটা এখন মারাত্মক আকার ধারণ করেছে। বিভিন্ন পাড়ায় ডেস্ক বেঞ্চ নিয়ে স্কুল কলেজে যেভাবে ছাত্রছাত্রীরা বসে এভাবে বখাটেরা বসে আড্ডা দেয়, এই বিষয়টি আপনি দেখবেন আশা করি। এবং আরেকটি বিষয় হচ্ছে দ্রুত গতিতে কিছু তরুণ মোটরসাইকেল চালায়, এবং যে কারণে প্রতিনিয়ত কিন্তু দুর্ঘটনা ঘটে। মোটরসাইকেল দুর্ঘটনা ইদানিং প্রচুর তরুণ যুবকরা কিন্তু মৃত্যুবরণ করেছে, এই বিষয়টি আপনি আশা করি দেখবেন। এবং আরেকটি বিষয় আমাদের সাংবাদিকদের পক্ষ থেকে যেটি আমি ব্যক্তিগতভাবে আপনাকে অনুরোধ করব, যে আমরা কিন্তু আগের কমিশনার মহোদয়কে যখনই কল করতাম তাকে পেতাম, তো একটু পরে হলেও তিনি রেসপন্স করতেন। আমরা আশা করব আপনার রেসপন্সটা আমরা দ্রুত পাবো। আর যে আমাদের যিনি মিডিয়া কর্মকর্তা আছেন সাইফুল ভাই, তিনি অবশ্যই আমাদের সহযোগিতা করেন। আমরা দীর্ঘদিন পর সিলেটে জেনারেল মুস্তাফাইয়ের মতো একজন মিডিয়া কর্মকর্তা পেয়েছি, তিনি আমাদেরকে রেসপন্স করেন। তারপর অনেক সময় আমাদের বক্তব্যের দরকার হয় আপনার, এই কারণে আমরা অনুরোধ করবো যে আপনাকে যাতে আমরা পাই। আর হান্নান ভাই যে বিষয়টি বলেছেন যে অপসাংবাদিকতা, সে বিষয়টি দেখবেন। এবং ওপেন হাউসটি হয় না, বিভিন্ন থানায় এখন ওপেন হাউসটি হয় না, মানুষ কথা বলার যে সুযোগ থাকে সেটি নেই, সে বিষয়টি আপনি দেখবেন। ধন্যবাদ আপনাকে। সম্মানিত কমিশনার মহোদয়, যে আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি, দুঃখিত আমার একটি ডাক্তার বলেছে আমাকে আমি দুইটি বিষয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করছি। একটি হল আমাদের এডিশনাল আইজিপি মহোদয় তিনি যোগদান করেছেন, তিনি আসার দ্বিতীয় সপ্তাহে আমি একটি নিউজ করেছিলাম আমাদের সংগ্রামে, যে শাহজালালের পবিত্র ভূমিকে অপবিত্র বলা যাবে না। এরপরে আমাদের সজ্জন মিডিয়া অফিসার তিনি এসপি হিসাবে নদী উনিগুলো কমিশনার মহোদয়ের নজরে নিয়েছেন। এরপর থেকে বিভিন্ন হোটেলে, বিশেষ করে সাউথে এবং নর্থে যেসব আবাসিক হোটেল আছে, এবং গতকাল পর্যন্ত অবৈধভাবে অসামাজিক কার্যকলাপে যেসব নারী পুরুষ তাদেরকে গ্রেফতার করা হয়েছে, এটা পুলিশের জন্য একটা প্রশংসনীয় আমি মনে করি। এই জিনিসটা যেন আপনার সময় অব্যাহত থাকে। আর দ্বিতীয় হলো, গত ফেসিস্ট শেখ হাসিনার সময় আমরা দেখেছি যে সাধারণ মানুষের জন্য পুলিশ কর্মকর্তাদের ডেপুটি পুলিশ কমিশনার
অফিসগুলো দরজা বন্ধ ছিল। ইদানিং দেখেছি আমাদের ডিসি ট্রাফিক মাহবুব সাহেব আছেন যে সাধারণ মানুষ গিয়ে কোনো বিপদ আপদে পড়ে ওনার সাথে দেখা করতে পারে, কথা বলতে পারে, এটা ডিসি ট্রাফিক এবং এসএসপি বা কিন্তু দুঃখের বিষয় হলো গিয়া আমাদের আমাদের ডিসি সাহেব সাহেব আছেন, তিনি আমাদের প্রোগ্রাম প্রাচীন মনের মতো ছিলেন মৌদের সাথে। উনি এবং ডিসি ট্রাফিক ওনাদের চোখে এটা পড়ে না এই দক্ষিণ সুরমার একটা সবচেয়ে বৃহত্তম টার্মিনাল। এই টার্মিনাল থেকে গাড়ি ছেড়ে হুমায়ুন চত্বরে অর্থাৎ ঢাকাগামী মুখা এখানে দীর্ঘ লাইন থাকে। এখানে মাঝে মধ্যে আমাদের সাজিয়া সাহেব ডিসি সাউথ উনি মুখাবাজার থানায় যান এবং দক্ষিণ থানায় যান। অবশ্য নজরে পড়ে ডিসি ট্রাফিক করেও নজরে পড়ে যে এখানে একটি ট্রাফিক বক্স রয়েছে, পুলিশ বক্স রয়েছে। ওইখানে যদি এদিকে আপনি একটু নজর দেন দক্ষিণ সুরমাবাসী এবং সিলেটবাসী এই যানজট থেকে সত্যভাবে ধন্যবাদ। এর আগের কমিশনার কিন্তু একই অবস্থানে ছিলেন। এর আপনার পূর্ববর্তী যিনি কমিশনার ছিলেন তারা আরেকটি বিষয় ছিল, গুরুত্বপূর্ণ বিষয় ছিল 5 আগস্ট পরবর্তীতে বিভিন্ন জায়গায় অবাধে বিভিন্ন মামলা হয়েছে। সে মামলাগুলোতে বিভিন্ন সময় নির্দোষ মানুষদেরকে সে মামলা যানজট, এই যানজটের বিভিন্ন কারণ রয়েছে। প্রথমত হচ্ছে যে আমাদের ফুটপাথগুলো অবাধে দখল হয়ে গেছে, এইগুলো উচ্ছেদ হয় না। দ্বিতীয়ত হচ্ছে যত্রতত্র সিএনজি স্ট্যান্ড করা হয়েছে। তৃতীয়ত হচ্ছে আমরা জেলা প্রশাসন কার্যালয় থেকে জানলাম যে 20,000 সিএনজি রেজিস্ট্রেশন আছে সিলেটে, বা 40,000-এর উপর সিএনজি আছে। আপনি যদি এখনো দেখেন একদম মেট্রোপলিটন এলাকায় দক্ষিণ সুরমার চন্ডীপুর পর্যন্ত এবং আম্বরখানা পর্যন্ত দেখবেন টোটালি ওয়ার্ল্ডের সিএনজি গুলা ঢুকে। এইগুলো যদি বন্ধ না করা হয় তাহলে মনে হয় না যে যানজট আমাদের কমবে। আরেকটি বিষয় হচ্ছে সিলেটের আরেকটা সমস্যা হচ্ছে যে জুয়া চলে, অনলাইন জুয়া এবং অফলাইন জুয়া। এই বিষয়ে মাঝে মধ্যে অভিযান হয়, তারপরে আমাদের কাছে মনে হয় এটি অপ্রতুল। এই অভিযানটি আরো তীব্র করার জন্য আপনার প্রতি অনুরোধ রইল। আরেকটা বিষয় চলে আসছে, কবির ভাই সম্ভবত বলেছেন যে হোটেলে অসামঞ্জস্যতা। ইদানিং 2-1টা অভিযান দেখতেছি, এটি যদি আরো জোরালো হয় তাহলে পবিত্র সিলেটের পবিত্রতা আরো রক্ষা পাবে। এবং ওই যে সীমান্ত থেকে যে সকল চুরাই পণ্য আসে এবং বালু পাথর যেগুলো অবৈধ আসে সবগুলো কিন্তু পরিবহন সিলেট নগরীর উপর দিয়ে যায়। এটি যদি মেট্রোপলিটন পুলিশ যদি খুব ভালোভাবে দেখে এবং সেগুলো যদি বন্ধ করার উদ্যোগ নেয় তাহলে একদিকে যেমন আমাদের পরিবেশটাও রক্ষা হবে, তেমনি চুরাচালানো বন্ধ হবে। ধন্যবাদ। আমার পরিচয় তো আগে গিয়েছি, আপনি আমার দুটা পরিচয় কথা বলবো। প্রথম হলো আমি 36 বছরের সাংবাদিকতার অভিজ্ঞতা যেটা দেখেছি, আমি ছাত্র প্রতিনিধি ছিলাম দৈনিক সংবাদ মাধ্যমে প্রথম। সেই অভিজ্ঞতা থেকে দেখেছি আমরা তারা বছরের সাংবাদিকতা করি, আমরা মনে করি থেকে খুব পাওয়ারফুল, ওসি থেকে পাওয়ারফুল, এসপি থেকে পাওয়ারফুল, ইউএন থেকে পাওয়ারফুল। সেই অভিজ্ঞতা থেকে এখনো আমি দেখছি আপনি এই সীমান্তবর্তী বিভিন্ন উপজেলা যদি যান, আমি সেদিন নভেম্বরে আমি বাংলাদেশ ছিলেন একটা প্যাকেজ করতে গিয়েছিলাম, গিয়ে দেখলাম এখানে ইন্ডিয়ান বাজার এবং আশ্চর্যজনক সত্য হলেও আমি যে বাজার থেকে মাল কিনলাম সব দোকানদারি সাংবাদিক। তো তাকে সাদা বলতে হবে, ইকবাল ভাই এটা আপনারা আমাকে শিখিয়েছেন। আগে আমার আরেকটা জিনিস, প্রথমে আমাদেরকে আপনি তদন্ত করে, আগেও তদন্ত হচ্ছে, আমাদের নাম আপনারা পেয়েছেন, আমরা কারা জড়িত আমি সহ, আমাদেরকে আগে চিহ্নিত করে আমাদেরকে আগে আইনে আওতা আনেন, তারপরে আপনি সব করেন। এটা আমার আরেকটা অনুরোধ থাকবে, আমি চাই এদেশের মানুষ যে আশা যে আকাঙ্ক্ষা নিয়ে বারবার স্বাধীনতা পেয়েছে, গণতন্ত্রের জন্য রক্ত দিয়েছে, আমার সহযোদ্ধা শহীদ সাংবাদিক ক্লাব সহ সারা বাংলাদেশে শহীদ হয়েছে। এই 25 বিপ্লবের পর আজকে আমরা যে স্বাধীনতার স্বাদ পেয়েছি, এটা বাস্তবায়ন করতে হলে আগে পুলিশের ব্যাপারে ভোট তুলে দিতে হবে। বাংলাদেশের পুলিশকে যদি অন্যান্য সংস্থার মতো ভর্তুকি দেওয়া হয় তাহলে বাংলাদেশ আর কেউ লাগবে না, বাংলাদেশের বিক্রি হয়ে যাবে। আপনি নিজে কষ্ট করবেন, 24 ঘন্টা ডিউটি করবেন আর টাকা পাবেন না, তেল পাবেন
পাবেন না, সিএনজি সিস্টেম। সেই জন্য আপনার কাছে অনুরোধ, আপনি প্রস্তাব পাঠাবেন যাতে পুলিশকে তার পকেট থেকে টাকা দিতে না হয়। আগে অন্যান্য দেশের মতো সুযোগ সুবিধা দিয়ে দেশ এমনিতে ঠিক হবে। আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, অনেক কথা ছিল বলবো না, অন্যরা বলবে। আমার বক্তব্য যদি ভুল ত্রুটি হয়ে থাকে আপনার খবর সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, একটু আপনাদের দৃষ্টি আকর্ষণ করি যে পয়েন্টগুলো অলরেডি আলোচনা হয়েছে সেটা যদি আমরা রিপিট না করি আমাদের জন্য একটু সুবিধা হবে। আচ্ছা, আমি দুইটা বিষয় বলবো। একটা বিষয় হচ্ছে যে 24 জুলাই অভ্যুত্থানের পর থেকে পুলিশের প্রতি এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই যে একটা আস্থার সংকট আছে এবং সামনে ন্যাশনাল ইলেকশন। এটি হচ্ছে আপনি যেহেতু এই মুহূর্তে জয়েন করছেন সামনে, এটা আপনার জন্য একটা বড় চ্যালেঞ্জ। তো এই আস্থার সংকট কে মানুষের যে আস্থা তৈরি করার ক্ষেত্রে কি উদ্যোগ নেবেন, আর এই যে আপনি যে অ্যাপসটা তৈরি করছেন এই বিষয়ে আমি একটু বলতে চাই। আমি শুরুতে চিন্তা করছিলাম যে আপনাকে আমি জানতে চাইবো যে আপনি জয়েন করছেন, একজন পুলিশ কমিশনার জয়েন করার পরে মানুষ চিন্তা করে যে তার কাছ থেকে আমরা কি পাবো, সেটি প্রথম মানে মর্নিং সৌদাদের একটা কথা আছে। তো এই জায়গায় আমি মনে হয় যে এটা আমরা হয়তো দেখতে পাচ্ছি, জনগণ এটা যখন মিডিয়ার মাধ্যমে জানবে তখন এটা দেখতে পাবে। কিন্তু আরেকটা বিষয় হচ্ছে আমরা সিলেটে যে জিনিসটা লক্ষ্য করি যে প্রায় আপনার পাইলট প্রজেক্ট গুলা সিলেট থেকে শুরু হয়, কিন্তু পরবর্তীতে দেখা যায় সিলেট 0 এটাকে অন্য জায়গায় ইমপ্লিমেন্ট করা হচ্ছে। রিসেন্ট কিছুদিন আগে যেটা ডিজিটাল সিলেট সিটি যে পাইলট প্রজেক্টটা হয়েছিল সেখানে ফ্রি ওয়াইফাই জোন করা হয়েছিল প্রথম সিলেটে, কিন্তু আজকে এই সিলেট অন্ধকারে। তো এই অ্যাপসটা করার ক্ষেত্রে সিলেটবাসী সত্যিকার অর্থে কতটুকু ফেসিলিটিস পাবে, সেটি বাস্তবে পাবে না শুধুমাত্র জাস্ট একটা উদ্যোগ? আমরা মিডিয়া কিন্তু আপনার এটা আজকেই কিন্তু অনেক প্রচার হয়ে যাবে, এবং আপনি যেটা বলেছেন অবশ্যই আমরা আপনার পাশে থাকবো। ধন্যবাদ। আমি একটা বিষয় স্পেসিফিকলি জানাতে চাই। আমাদের সিলেটের মুখ বলা হয়ে থাকে, অথবা সিলেট যখন আপনি কল্পনা করেন তখন আপনার যে কয়েকটি ছবি আছে তার মধ্যে অন্যতম হচ্ছে কিংব্রিজ। অথচ আপনি অবাক হবেন, আমাদের মা বোন বা কেউই সন্ধ্যার পরে কিংব্রিজ এলাকায় যেতে দ্বিধাবোধ করেন। এবং গত 8 আগস্ট কিংব্রিজ এবং সিলেটের যে কোতোয়ালি থানা কয়েকশো মিটারের দূরত্ব হবে হয়তো বা সর্বোচ্চ, সেখানে একটি খুন হয়ে যায় এবং কন্টিনিউ এখানে মাদক সেবীরা তাদের অবস্থান নিয়েছে এবং অপরাধ কার্যক্রম চালিয়ে যায়, যেটি সার্কিট হাউসের পাশে এবং খুবই গুরুত্বপূর্ণ এলাকায়। এই প্রবেশদ্বার রক্ষায় সকল কমিশনারকে আমরা বলি, কিন্তু সবাই শুনেন, কিন্তু কার্যকর কিছুই হয় না। এটি আসলে সিলেটের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরেকটা বিষয় হচ্ছে, আমরা যারা সংবাদকর্মী আমরা আসলে আপনাদের কাছে তেমন কিছুই চাই না, কিন্তু যখন কোনো ঘটনা ঘটে যেসব খেলায় আমাদের সম্পর্কগুলো ধরা হয় এবং আমাদেরকে যেন বক্তব্যগুলো দেয়, কারণ আপনি জানেন টেলিভিশনে যারা কাজ করি আমাদের কিন্তু বক্তব্য সরাসরি নিতে হয়। সেক্ষেত্রে আমি অনুরোধ করবো যেখানেই দায়িত্বপ্রাপ্ত থাকবে ওসি, আপনি একটু বলে দিবেন যাতে আমাদেরকে যেন বক্তব্যটা দেয়। অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি একটা জিনিস বলতে চাচ্ছি, সেটা হচ্ছে সিলেটের যানজট যেটা চলে আসছে অলরেডি। আপনি যখন একজন কমিশনার হিসেবে কোথাও পরিদর্শনে যান তখন দেখা যায় যে আপনার আশেপাশে সাইরেন বাজে বা কর্মকর্তারা থাকেন, এটাই দেখা যায় যে অপরাধীরা বা আপনার যে কর্মকর্তা যারা আছেন তারা আগে থেকে সতর্ক হয়ে যান। আপনি কি সিভিলে বা মানে একদম সাধারণ মানুষ হিসাবে কোনো পরিদর্শন করার বা কোনো জায়গাগুলোর দেখার জন্য, বিশেষ করে সিলেটের ট্রাফিক ব্যবস্থাগুলো খুবই নাজুক, এই বিষয়টা দেখার জন্য বেশিরভাগ অনুরোধ রইল। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আজকে আপনি নতুন কমিশনার যোগদান করেছেন, যারা আপনার কলিগ আছেন, সহকর্মী আছেন,
এমন দু একজন আমার বন্ধু আছেন তাদের কাছ থেকে আমি আপনার সুনাম শুনেছি। আপনি হাসিনা প্রেসিডেন্টের আমলে বঞ্চিত হয়েছেন, পদোন্নতি হয়নি, দীর্ঘদিন পরে আপনার পদোন্নতি হয়েছে। আপনি সিলেটের খুলনা হিসাবে যোগদান করেছেন এবং আপনি বক্তব্য শুরুতেই কি স্বপ্নের কথা বলেছেন, আপনার কাজের কথা বলেছেন। আমরা এই শুনে অভিভূত হয়েছি, আপনাদের ভালো লেগেছে। আমি আপনার এই বক্তব্যের সাথে আপনার এই স্বপ্নের সাথে এই কাজগুলোর সাথে আরো কিছু কাজ সংযুক্ত করে আমি বলতে চাই। বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতি সিলেটের, যেটা পুলিশের মূল কাজ বলে আমি মনে করি। আমাদের জুলাই অগাস্ট আন্দোলনের 134টা মামলা আছে সিলেটে এবং এই মামলার আসামি হচ্ছে 10,000-এর মতো। এই মামলার মধ্যে 36টি মামলা হচ্ছে হত্যা মামলা, যেটি এখন আপনাদের ঘটনা আছে। বাকিগুলোর কি অবস্থা, বাকি এরা আসামিরা কোথায় আছে, এটা আপনাদেরকে জানার ব্যবস্থা করবেন। এটা হচ্ছে ভুল হয়েছে, বিশ্বাস মতো করে আমার সাথে হত্যাকাণ্ড হয়েছে মানে আশেপাশে এলাকায় মিলে। আপনি আশা করি এ বিষয়ে খোঁজ করবেন এবং ভালো করে তদন্ত নেবেন। যে নম্বর হচ্ছে আগের বিষয় হচ্ছে সিলেটে যানজট, কিছু একজন বলেছেন যানজট সমস্যা প্রকটের কারণ হচ্ছে সিলেটে যতগুলো যানবাহন চলে এখন রিক্সা, সিএনজি, প্রাইভেট কার বা অধিকাংশ অর্ধেকই অবৈধ, অর্ধেকেরই বৈধ নেই। এটা কারণ। আর একটা কারণ হচ্ছে সিলেট শহরে মূল বাজার, বন্ধবাজার, জিন্দাবাজার এলাকায় বড় বড় মাঠের গড়ে বেড়েছে, মাঠের নিজস্ব পার্কিং নেই। যখন দেখবেন বৃহস্পতিবারে, রোববারে সকালে বিকালে যানজট মানে এত বেশি হয় আর কি, স্কুল করে ছাত্ররা মানে দাঁড়িয়ে থাকতে হয়, ঘন্টা অপেক্ষা করে যানজটটা। এখানে আমি যানজট নিয়ে আমাদের ডিসি মধ্যে কথা বলেছিলাম, মাহফুজ সাহেবের সাথে একদিন কথা বলেছি এবং আমার পত্রিকায় রিপোর্ট হয়েছে। আমি আশা করি আপনি এ বিষয়ে এসে দেবেন। তৃতীয় বিষয়টি হচ্ছে মাদক। অনেকে বলেছেন যে সিলেট শহরে মাদকের লাভ, যুবক কিশোর ছাত্ররা মাদকে বেড়ে যাচ্ছে এবং আমাদের স্মাগলিংটা বন্ধ হচ্ছে না। আমরা প্রতিদিন বিজেপি আমাদেরকে ফ্যাসিলিটি পাঠায় যে 1 কোটি টাকা আমরা পণ্য আটক করেছি, 50 লাখ টাকা পণ্য আটক করেছি, কিন্তু কোনোদিন বলে না আমি গ্রেফতার করেছি, কিন্তু 17 কোটি টাকা পণ্য আটক হয়েছে। এই বিষয়গুলো আপনি বিশ্লেষণ করবেন। আল্লাহ হাফেজ। আচ্ছা, একটু আমি এই প্রসঙ্গে একটু বলি। সেটা আমি আগেই বলেছি যে মাদকের বিরুদ্ধে আমাদের আসলে জিরো টলারেন্স থাকবে। একই সাথে আমরা আরেকটা মানবিক উদ্যোগও নেওয়ার চিন্তা করেছি, যারা মাদকাসক্ত তাদের জন্য পুনর্বাসন করা যায় কিনা এবং এতে করে এদেরকে স্বাভাবিক সুস্থ জীবনে ফিরিয়ে আনা যায় কিনা। অনেকে হয়তো জাস্ট কৌতূহল বসে অথবা অসৎ সঙ্গে পড়ে এই ধরনের ইয়েতে জড়িয়ে আছে। তো এইটা আমাদের প্রচেষ্টা থাকবে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স অবশ্যই থাকবে। একই সাথে যারা মাদকের এই থাবা থেকে বের হতে পারছে না তাদের জন্য মনে হয় যে আমাদের কিছু করা উচিত। আমরা এই উদ্যোগটাতে আপনাদের সহযোগিতা চাইব। আরেকটা প্রশ্নের উত্তর আমি এখনই দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে জুলাই আন্দোলনে যে মামলাগুলো, এই মামলাগুলো 134টা মামলা, এগুলো প্রত্যেকটা মামলা আমরা রিভিউ করব এবং আমাদের একই অবস্থান। এইখানে যদি কাউকে হয়রানিমূলকভাবে আসামি করা হয় তাকে গ্রেপ্তার করা হবে না এবং তার নাম চার্জশিটেও যাবে না। এইটা একদম পরিষ্কার মেসেজ। কমিশনার, আমি আপনার সেকশন করছি যে কমিউনিটি পলিসিং নিয়ে। আমাদের সিলেটে কিন্তু কমিউনিটি পলিসিং আগে খুবই অ্যাক্টিভ ছিল, যার ফলে বিপুলিসের মাধ্যমে আমাদের অনেক ছোট ছোট সমস্যাগুলো কিন্তু সমাধান হয়ে যেত। কিন্তু বিগত অনেকদিন থেকে সিলেটে কমিউনিটি পলিসিং বিপুলিসিংয়ের কোনো ভূমিকা নেই। আপনি জয়েন করার পরে এই বিষয়টিকে একটু দেখবেন কিনা, আবার এটাকে চালু করা যায় কিনা বা অ্যাক্টিভ করা যায় কিনা এইটা। আর যানজটের যে সমস্যা সবাই বলেছেন, আমি একটু অ্যাড করবো যে যানজটে সিলেট একটু ছোট শহর, রাস্তাগুলো ছোট এবং শহরের প্রধান সড়কের অর্ধেক
আপনারা কেন্দ্রে খবর করে চেঞ্জ করে এর মধ্যে ব্যাটারি রিক্সা আপনার প্রতি আমার অনুরোধ থাকবে, আমরা বলছি আপনি যদি মাঝে মাঝে সারপ্রাইজ ভিজিট করেন আমার মনে হয় আপনি নিজেই উপলব্ধি করতে পারবেন যে সমস্যাগুলো কোথায় এবং সিলেটবাসী এর থেকে পরিত্রাণ চায়। আমি আশা করবো আপনার সচিব নেতৃত্বে সিলেটবাসী অন্তত এই সমস্যাটাকে সমাধান করতে পারবে। মাননীয় পুলিশ কমিশনার, সিলেটের নাগরিক হিসেবে আপনাকে আন্তরিক শুভেচ্ছা জানাই। আপনার নেতৃত্বে সিলেট নগরী আরো নিরাপদ, আইন শৃঙ্খলা আধুনিক হবে এবং সেটা আমরা কিছুটা দৃশ্যমান পেয়েছি যে আজকে যে আপনি এক্সট্রা আমাদের উপকার দিয়েছেন। তো আপনি জানেন যে আমাদের আগে যিনি পুলিশ কমিশনার ছিলেন রেজাউল করিম সাহেব, তিনি 1 বছর 6 দিন এখানে দায়িত্ব পালন করেছেন এবং তিনি যে সময়টাতে এখানে এসেছিলেন মানে ভঙ্গুর একটা পরিস্থিতি ছিল, পুলিশ হয়ে দায়িত্ব পালন করতে পারে না, সেই অবস্থা থেকে পুলিশকে মানে মনোবল জাগ্রত করেছেন এবং আজকে এই অবস্থানে নিয়ে এসেছেন। আপনি একটা ভালো এনভায়রনমেন্ট এখানে পেয়েছেন আপনি, বাট কথা হচ্ছে সামনের যে রাজনৈতিক পরিস্থিতি যেটা আছে এটা আদৌ কতটুকু সুখকর হবে আপনার জন্য জানি না, তবে আমরা চাই যে সবসময় সুখকর থাকুক। আমি কিছু ফাইন্ডিংস এবং আমার কিছু সাজেশন আছে, যেটা হলো যে আপনি জানেন সিলেটে মোটরসাইকেলের যে দুর্ঘটনা যেটা বাড়ছে এখানে এবং যে তরুণ বয়সের যুবকরা, এ পর্যন্ত আমি যদি জুলাই আগস্টের ফাইন্ডিংসটা আপনাকে দেই তাহলে 52 জন নিহত হয়েছেন, এর মধ্যে 23 জনই মোটরসাইকেল আরোহী। তো এটা আসলে খুব হতাশার এবং মানে কি বলবো আপনাকে, এই বিষয়টা মোটরসাইকেলটা যদি নিয়ন্ত্রণ না করা যায় তাহলে যে তরুণ প্রজন্ম যারা আছে এরা ধরে পড়বে। মোটরসাইকেলের সাথে রিলেটেড আরেকটা বিষয় হলো আপনার হাইড্রোলিক হর্ন যেটা আছে বা হাইড্রোলিক যে আপনার ইয়ে আছে, ওই যে কি বলে জানি এটাকে সেটা দেখা যায় যে অনেক সময় মনে করেন যে হৃদরোগে আক্রান্ত ব্যক্তিও হতে পারে, পাঠিয়ে যাচ্ছে কিন্তু এটার কারণে সে আক্রান্ত হচ্ছে। আমি আরেকটা বিষয় আপনার ফাইন্ডিংসে আনতে চাই, এটা যে সিলেট নগরীর যানজট যদি আপনি নিরসন করতে চান তাহলে প্রথমে আপনাকে রিং রোড যেটা আছে সেটা ফলো করতে হবে, চালু করতে হবে যাতে ট্রাকগুলো বাহিরের দিকে চলে যায়। যদি নগরীতে এমন কোন জরুরি যেটা কালীঘাট একটা রোড করা যেখানে মনে করি নির্দিষ্ট একটা রুট দিয়ে ট্রাক আসতে যাবে, সেটা যদি করতে পারেন তাহলে দেখা যাবে যে আপনার যানজটটা কিছু নিরসন হবে। কিন্তু এখানে দেখা যায় যে সন্ধ্যা 7টার পরে ট্রাক নগরীতে ঢুকেছে। আরেকটা বিষয় হলো ফুটপাথ যদি উচ্ছেদ করতে হয় আগে ফুটপাথের মালিকদের খুঁজে বার করতে হবে, মানে কাদের অধীনে ফুটপাথটা চলে, কারা টাকা উত্তোলন করে এখান থেকে, তাদেরকে আগে খুঁজে বের করতে হবে, নতুবা আপনি ফুটপাথ কখনো উচ্ছেদ করতে পারবেন না। এবং ঠিক অনুরূপ হলো সিএনজি অটোরিকশার যে স্ট্যান্ড গুলো আছে এবং এখানে যে আপনার মাইক্রোবাস স্ট্যান্ড যেগুলো আছে যত্র মনে করুন হসপিটাল কেন্দ্রিক হোক কিংবা অন্যান্য কোনো ইনস্টিটিউট যেটা আছে ওই কেন্দ্রিক দেখা যাচ্ছে এক একটা স্ট্যান্ড বসে যায়। আপনি দেখবেন যে প্রত্যেকটা হসপিটালের সামনেই এক একটা স্ট্যান্ড আছে যেটা তারা যাত্রীদের জিম্মি করে রাখে। আমি আশা করব এই বিষয়টা আপনি ফাইন্ডিংসে আনবেন। আরেকটা বিষয় আপনি পুনর্বাসন, ওই যে মাদক পুনর্বাসনের কথা বলছেন যে পুনর্বাসন ছেলে আপনি তাদের জন্য একটু দরকার, পুনর্বাসন দরকার, কিন্তু আমি আহ্বান করবো আপনাকে যে পুনর্বাসন সেলগুলো আপনি কিংবা আপনার অফিসার দ্বারা পরিদর্শন করবেন। এই পুনর্বাসন সেলগুলো এক একটি টর্চার সেলে পরিণত হয়েছে, মানে যে বা যারা এখানে দায়িত্বে আছে তারা এখানে মানে তাদেরকে মানে ইনোভেশন করার জন্য নিচ্ছে, তাদের আবার টর্চার করে টাকাও আদায় করতেছে, মানে সে ধরনের অভিযোগ কিন্তু অহরহ। আমি একজনের জবানবন্দিতে এরকম পেয়েছিলাম, যদি আপনি এটা একটু সূক্ষ্মভাবে খোঁজ নেন আপনি পাবেন। আরেকটা বিষয় আপনাকে বলতে চাই যে থানায় যে অপরাধীর তালিকা আছে আপনার কোতোয়ালি থানায়, এখন সেই তালিকাটা নাই, গায়েব হয়ে গেছে। আপনি সেটা খোঁজ নেবেন আসলে কেন গায়েব হলো, কি জন্য গায়েব হলো। আমার মনে হয় এখন এই তালিকাটা ভার্চুয়ালি চালু করা দরকার, যে যারা অপরাধী
সবাই দেখুক যে ওরা অপরাধ করতে চিহ্নিত, যারা অপরাধী সব অপরাধীর জন্য আবার না, যারা লঘুদণ্ড তাদের জন্য না, অন্তত সেই বিষয়টা আপনি যে জনতার পুলিশ হিসাবে আপনি সেটা করবেন। এবং আমাদের সাবেক পুলিশ কমিশনার গতকালকে বলেছিলেন যে একটা অনুষ্ঠানে যে এই সিলেটকে সুন্দর করতে হলে যানজট বলেন আর আইন শৃঙ্খলা বলেন, সর্বোপরি সব স্টেক হোল্ডারদের নিয়ে একটি কমিটি করতে হবে। সেই কমিটিটা করে যদি আপনার সেটা সার্ভাইভ করা যায়, আমার মনে হয় এখান থেকে বড় একটা সাফল্য আসবে। ধন্যবাদ আপনাকে। আমার তিনটা বিষয় বলবো যে 5 আগস্টের পরে দেখা যাচ্ছে যে মবের একটা উপদ্রব এবং এটা সিলেটে চলমান আছে, এই বিষয়টা নিয়ে আপনাদের একটা নজরদারি কেমন থাকবে? আর 2 নম্বর হচ্ছে যে জিনিয়া যেটা এটা আসলে ব্যবহার করতে কি আমরা মানে পে করতে হবে কিনা, এই জিনিসটা আমরা অলরেডি একটা 5 টাকা করে বুকিং কাটছে এরকম, এই জিনিসটা তো ক্লিয়ার করবে নাকি? আর হচ্ছে সিলেটে আরেকটা বড় সমস্যা হচ্ছে হিজড়ার উপদ্রব। আপনি যদি শুক্রবারে সিভিল ড্রেসে একটা বিয়ের গাড়ির সাথে রাস্তায় হাঁটেন তাকে আসলে বুঝতে পারবেন যে হিজড়ারা কি পরিমাণ উপদ্রব করে। এটা নিয়ে আমার হয় একটু দেখা দরকার। আচ্ছা, একটু আমি ওনার বক্তব্যের উত্তরটা একটু দিয়ে দিই। সেটা হচ্ছে যে এই মব তৈরির বিষয়টা এটা বিভিন্ন জায়গায় ঘটেছে, আমরা এটা ঘটতে দিতে চাই না। এটার ব্যাপারে সচেতনতা এবং আপনাদের সহযোগিতা অবশ্যই দরকার, কারণ আইন যদি আমরা নিজের হাতে তুলে দেই তাহলে সেখানে আর এই আইন থাকে না, শৃঙ্খলা থাকে না, এটা বিশৃঙ্খল অবস্থায় পরিণত হয়। সুতরাং এই জিনিস এটাকে কখনোই সমর্থন করা যায় না। এইটার ব্যাপারে আমাদের প্রচেষ্টা থাকবে। কোনো ধরনের এরকম মব তৈরি করে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি যেন আমরা দ্রুত সামাল দিতে পারি। জিনিয়া অ্যাপটা আমরা চালু করেছি, এইটার জন্য আমি আগেই বলেছি যে আমাদের নিজস্ব উদ্যোগে করেছি, আমাদের হয়তো আপনাদের সহযোগিতা লাগবে, কিন্তু জনগণের কাছ থেকে এটা টাকা পয়সা নিলে তো আসলে সবাই এটা দিতে পারবে না। এটা আমরা ফ্রি অফ সার্ভিস, ফ্রি অফ কস্টে আমরা দিব। যদিও ব্যাক এন্ডে এটা কিছু খরচ হবে, যেমন ধরেন এটা ভেরিফিকেশনের জন্য আপনার SMS করতে হবে। যারা ধরেন বাইরে আছে তাদের ভেরিফিকেশনের জন্য যখন আমি SMS করব, এটা কিন্তু বেশ কস্টলি। এখন এগুলো কিন্তু আমাদেরকে বিয়ার করতে হবে, এটাই বাস্তবতা। তো এইটা জনগণের উপর এটা চাপানো হবে না ইনশাআল্লাহ। সিলেটের সারাই নিচে চুলা চালানোর একটা ইয়ে আছে এবং চুলা চালানোর শুধু মহানগর থেকে হয়ে যায়। এই ক্ষেত্রে দীর্ঘ সময়ে আপনার মহানগরের বিভিন্ন থানার দায়িত্বে যারা আছেন বা উত্তর দক্ষিণ সেক্টরে যারা আছেন তাদের এই ধরনের বিভিন্ন করাপশন মিডিয়ায় প্রকাশ করেছে, নিউজ করেছে, অডিও আপনার ফাঁস হয়েছে। এবং এই বিষয়টা যেহেতু মহানগরের উপর দিয়েই কাজগুলো যায়, চুলা চালানো যাই আছে সব কিন্তু মহানগর মানে ছাড়া যায় না। এই বিষয়টা কি কিভাবে দেখবেন? না, আমি তো আগেই বলেছি এখানে কমিশনার কিন্তু এখন 12 লক্ষ লোক। সুতরাং আপনি যেটা বলছেন ওইটাই কমিশনারের বক্তব্য। আপনি যেটা চান কমিশনার সেটাই করবে। থ্যাংক ইউ। ধন্যবাদ মাননীয় কমিশনার মহোদয়। 1966 সালে প্রতিষ্ঠিত সিলেট প্রেস ক্লাবের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি। আসলে আমরা আপনার সিলেট এমন একটি স্টেশন যে আমরা দেখেছি যে সিলেট স্টেশনে যারা ভালো কাজ করেছেন, যেসব কমিশনার ভালো কাজ তারা কিন্তু পুরস্কৃত হয়েছে। আবার এমনও নজির আছে অনেকে কিন্তু তিরস্কৃত হয়েছে। 2006 সালে যখন এই মেট্রোপলিটন পুলিশ সাবেক অর্থমন্ত্রী মরহুম সাইদুর রহমান যখন তার বোল্ড স্টেপের কারণে শুরু করেছিলেন, শাহজাহান রাজ সাহেব ছিলেন আমাদের এইজি ছিলেন, ওনাকে এডিশনাল চার্জ হিসেবে এসএসপি কমিশনার বানানো হয়েছিল। এবং আমরা তাই দেখেছি তার মধ্যে একজন এই অফিসার পরবর্তীতে ওনাকে কিন্তু নানাভাবে সাইজ করা হয়েছে। আবার আমাদের রিসেন্ট যে আমাদের কমিশনার মধ্যে কিন্তু মানুষের সাথে মিশে গেছিলেন। এবং গতকালকে প্রেস কাউন্সিলের অনুষ্ঠান আমাদের সার্কিট অফিসে ছিল, উনি যখন বক্তব্য রাখছিলেন আসলে উনি অনেকটাই ইমোশনাল হয়ে গেছিলেন যে সিলেট উনি ছেড়ে যাচ্ছেন। আমরা আশা করবো আমরা আশাবাদী যে মর্নিং সৌজদারে আপনি জিনিয়া অ্যাপটা যেটি ডেভেলপ করেছেন, আমার মনে হয় এটা আমাদের কিছু আশার পথে হবে। বাট আপনি যে অনেকগুলো বিষয় এখানে উল্লেখ করেছেন, বাট আমি মনে হয় আপনার প্রায়োরিটি একটা ঠিক করা দরকার। সব বিষয় নিয়ে আপনি কাজ করতে পারবেন না। যেমন আমাদের সিলেট জেলা প্রশাসক মধ্যে সিলেটে যোগদান করছেন, উনি একটা প্রায়োরিটি উনি কিন্তু সাকসেসের দিকে যাচ্ছেন। আমার মনে হয় আমরা সিলেটের যেটা বার্নিং ইস্যু হচ্ছে যে কিশোর গ্যাং, এটা কোনোভাবে দমন করা হচ্ছে না। এই কিশোর গ্যাংরা এই চিন্তার সাথে জড়িত, এরাই ডাকাতির সাথে জড়িত, এরাই মাদকের সাথে, এরাই সব কাজের সাথে। আপনার প্রশ্নের জবাবটা আমি দিচ্ছি। আসলে প্রশাসন এবং পুলিশের কাজের প্রকৃতিটা একটু ভিন্ন।
আমরা যদি ধরেন একটাকে প্রায়োরিটি দিই, আমার কিন্তু 100টা সমস্যা আছে, বাকি 99 গুলো আমার প্রত্যেকটাতে হাত দিতে হবে। আসলে এইটা ছাড়া কোনো উপায় নেই, পুলিশের কাজটা এরকম। তো আমরা আশা করবো আপনি এই যে কিশোর গ্যাং, বিশেষ করে বিভিন্ন পাড়া মহল্লা এবং কিছু পাবলিক প্লেস আছে, সাহিত্য বিভিন্ন এলাকা আছে, মানে কিন্তু প্রত্যেক শুক্র শনিবারে যে উপদ্রবটা বেড়ে যায়, এইবারে আপনি একটা মেসিভ পদক্ষেপ নেবেন, আমরা সেটা আশা করছি। আমাদের প্রেসের সাথে পুলিশের আসলে সবসময় সম্পর্ক। ধন্যবাদ, আমি ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় পুলিশ কমিশনার মহোদয়। আমি সংক্ষেপে দুটি পয়েন্টের কথা বলবো। একটি কথা আপনারা লিখে আছে যে সন্তানদের হাসি মুখে স্কুলে যাবে। আমরা খুবই আশঙ্কা প্রকাশ করি বর্তমানে এই সময়ে যে সিলেট নগরের প্রচুর শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, প্রাথমিক শিক্ষা থেকে শুরু করে একেবারে ইন্টারমিডিয়েট পর্যন্ত প্রতিষ্ঠানগুলো রয়েছে, কিন্তু স্কুলের শিক্ষার্থীরা স্কুলে যাতায়াতের সময় অভিভাবকরা খুবই আশঙ্কা প্রকাশ করছে এই জন্য। এবং আমি একটি উদাহরণ দিই আপনাদের এলাকা, এখানে একাধিক প্রতিষ্ঠান রয়েছে এবং সিলেট থেকে আমাদের যে রুটটা হচ্ছে ডানে এবং বামে দুই দিকে কিন্তু প্রতিষ্ঠান রয়েছে। স্কুলে যখন বাচ্চারা যায় 1, 2, 3, 4, 5, 6 তখন কিন্তু খুবই মানে ঝুঁকির মধ্যে কিন্তু এপার থেকে ওই পাশে যায়। সেটা আমার মনে হয় যে সিলেট মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে মানে সন্তানদের ব্যাপারে, শিশুদের ব্যাপারে একটি স্পেশাল উদ্যোগ নেওয়া প্রয়োজন, যাতে এখানে যেন পুরো ক্ষতিগ্রস্ত শিকার কেউ না হয়। দ্বিতীয় যে বিষয়টা আমি বলবো যে আপনি যেহেতু নতুন সিলেটে আপনাকে আমরা স্বাগত জানাচ্ছি এবং আপনি একটি ক্রিয়েটিভিটি এখানে নিয়ে আসার চেষ্টা শুরু করেছেন। আমরা ইনশাআল্লাহ আপনার ইতিবাচক কাজে আমরা সহযোগিতা আমরা অবশ্যই করবো। আমি একটি কথাই বলবো যে বিষয়টি জাপানে আমরা দেখছি যে স্কুলগুলোতে যখন বাচ্চারা যায়, যখন প্রতিটা এলাকার যখন বাচ্চা যদি দেখে যে উপশহর এখানে 50 জন ছাত্র থাকে, তাহলে এই 50 জন ছাত্রগুলোকে একসাথে যুক্ত নিয়ে কারা করে যেটা রিটায়ার্ড পার্সন সিটি কর্পোরেশন এই লোকগুলো এখানে কিন্তু হেল্প করেন। আপনি সিলেট সিটি কর্পোরেশন এবং মেট্রোপলিটন পুলিশ মিলিয়ে এই উদ্যোগ নিতে পারেন যে আমরা স্কুলের কোচিং শিশুদেরকে কিভাবে আপনি এলাকায় নিরাপদ স্কুলে পৌঁছতে পারি, আমাদের বাড়িতে বিকালে পৌঁছতে পারি, এই কাজটা করবেন। আর সর্বশেষ যেটি প্রশ্ন আমি যেটি বলতে চাই যে 24-এর ছাত্র নাগরিক অভ্যুত্থান আমাদের ভুলে গেলে চলবে না, যে স্বাধীনতার 54 বছরে এদেশে মানুষের কোনো মর্যাদা প্রতিষ্ঠা হয়। আমরা এই দেশে মানুষের মর্যাদা প্রতিষ্ঠা করতে চাই। আমরা গণমাধ্যম কর্মী, পুলিশ, জনগণ মিলে যাতে মানুষ তার মানুষের অধিকার ফিরে পায়, মর্যাদা প্রতিষ্ঠিত হয়, সেই কাজ আমি করতে রাখতে চাই। আমি সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারকে সিলেট অনলাইন প্রেস ক্লাবের পক্ষ থেকে ধন্যবাদ, শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। নবাগত পুলিশ কমিশনার মহোদয়কে আমরা পুণ্যভূমি সিলেটে স্বাগত জানাচ্ছি। গতকালকে যিনি গেলেন, ওনার সাথে আমাদের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়ে গেছিল এবং বিগত 1 বছর এটা সবচেয়ে একটু বিপজ্জনক সময় গেছে বলতে পারে। সেই সময় উনি দায়িত্ব নিয়েছেন এবং পুড়ে গিয়েছিল অনেকগুলো ইউনিটগুলো সেজন্য আমরা এর আগেও ওনার সাথে কথা বলেছি এবং আমরা আশাবাদী উনি সিলেটে যে আন্তরিকতা নিয়ে দায়িত্ব পালন করেছেন এর পুরস্কার হিসাবে এডিশনাল আইজিপি হিসাবে তিনি প্রতিনিধি পেয়ে গেছেন। আমরা তার শুভকামনা করি আর আপনাকে আমরা স্বাগত জানাই। সিলেট প্রবাসী অধ্যুষিত এলাকা, এটা আপনারা জানেন, যেহেতু কোনো এক সময় সিলেটে ছিলেন। তো সিলেটের মানুষজন স্টেটটা এটাও আপনি বুঝেছেন এবং যারা বিদেশ থেকে আসে ওরা কিন্তু দেখাতে আসে, ওদেরকে বিভিন্নভাবে বিরক্ত করা, বিব্রত করা, রাস্তাঘাটে আটকিয়ে বিভিন্ন প্রশ্ন করা, এইগুলো যেন না হয় এটা আমি একটু আপনাকে আশ্বস্ত করতে চাই। কারণ আমাদের ছেলেরা এখানে একটু নিজের বাবার দাদার বাড়িতে আছে ভর্তি করার জন্য, সময় কাটানোর জন্য ওরা একটু বেশি রাত্রে ঘুরতে যায় অথবা মোটরসাইকেলে 3 জন উঠে, এটা একটা নর্মাল বিষয় হয়ে গেছে। কিন্তু দেখলেও বোঝা যায় ওরা কোনো চিন্তাই করতে আসে নাই অথবা অন্য কোনো উদ্দেশ্যে বেড়াতে আসে নাই, ওরা বেড়াতেই আসছে। এইটা একটু আমাদের জন্য ভালো হয়। আর একটা বিষয়, এটা করা যাবে কিনা আমি বুঝতে পারছি না। এই সিলেট শহর কি হকার মুক্ত করা যাবে? এই শহর কি আপনার মুক্ত করা যাবে? এই শহর কি আপনার এই যেন অবৈধ যানজট মুক্ত করা যাবে? অবৈধ যে রিক্সা যেগুলো আমাদের এই বিদ্যুতের ঘাটতি কারণ হচ্ছে, এটা কি বন্ধ করা যাবে? ঠিক আমি বুঝতে পারছি না, কারণ বিভিন্ন সময়ে আলোচনা করি কিন্তু আমি বুঝতে পারি না কত বড় শক্তিশালী সিন্ডিকেট হলে
বিগত 15 বছরের মধ্যে ঠিক 2 মাসের বেশি এই সিলেট শহরে ফুটপাত মুক্ত রাখা যায়নি। 2-3 মাস আমরা যেভাবে এই সিলেট নগরীকে সুন্দর ছিল, এই পরিবেশটা কিভাবে যেন হারিয়ে যায় 2 দিন পরেই। এটা তো যদি একটা বায়োলিটি নিয়ে আপনি যদি করেন, যেমন সিএনজি প্রতিটা এর সামনে আপনার ওই জন্য হসপিটালের সামনে ওরা জিম্মি করে, অন্য কোনো সিএনজি আপনি উঠতে পারবেন না। ওদের কাছ থেকে আপনি এখানে আসতে হবে 300 টাকা, কিন্তু অন্য সিএনজি হলে আপনি 150 টাকা আসতে পারবেন। এই যে এত বড় ক্ষমতা ওরা যে দেখায়, এইটা ভাঙতে পারলেই আমি মনে হয় আপনার একটা বড় কাজ হবে। আর আপনি যেটা করতে চাচ্ছেন এখন পিপুল টু পুলিশ সংযোগটা, এটা খুবই ভালো উদ্যোগ। আমরা চেষ্টা করব আপনার এই উদ্যোগের সাথে থাকার এবং এটা প্রচারে সহযোগিতা করার। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। আমরা সম্ভবত শেষ পর্যায়ে আমি শুরুতে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি এই আয়োজনের জন্য। আমাদের সাংবাদিক বন্ধুরা ইতিমধ্যে ডিটেলস অনেক কিছু বলেছেন। আমি একটি বিষয় নিয়ে শেষ করতে সম্ভবত কারণে এই শেষ আমি সময় নিচ্ছি না। তো একটি বিষয়কে আমার সেক্রেটারি যেটি বলেছেন একটি বিষয়কে প্রায়োরিটি, এটিকে আমি একটু মডিফিকেশন করবো। প্রায়োরিটি লিস্ট অবশ্যই আমরা শৃঙ্খলার মধ্যে সেটি আছে, কিন্তু যেহেতু মিডিয়াকে রেখেছেন, মিডিয়ার কর্মীরা ইতিমধ্যে অন্তত 15 থেকে 20টি স্পেসিফিক আইডিয়া বলেছেন, এরিয়া বলেছেন। এখানে সিলেটের জন্য আমি এই মুহূর্তে যেগুলো মনে করছি একটু বেশি গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে মোটরসাইকেল নিয়ে কথা হয়। দুর্ঘটনার সাথে মোটরসাইকেলের ওতপ্রোত সম্পর্ক। আমার বেরিত রোড থাকে, যদি ট্রাফিক আইনে বড় ধরনের কোনো বাধা না থাকে, মোটরসাইকেল গুলোকে শহরে হেলমেট ছাড়া চলাচল, অতিরিক্ত যাত্রী বহনকারী এদেরকে তাৎক্ষণিকভাবে জরিমানা করা, এবং সেটা খুব বড় অঙ্কে না, কম অঙ্কে যদি সুযোগ থাকে ট্রাফিক রুলস এর মধ্যে 1-2 হাজার টাকার মধ্যে জরিমানা করলে ওই যেটি হয় সিলেট শহরে অন্যান্য জায়গায় হয়তো কম বেশি আছে, মোটরসাইকেল আটকালে সাথে সাথেই একটু সাইড করে গিয়ে সে ফোন করে কোথাও কোনো ফোনের জন্য এটি সুযোগ কমে আসবে যদি আমরা জরিমানার পরিমাণটা মিনিমাম রাখি। 1-2 হাজার টাকার ভিতরে হলে জরিমানা আদায় হতে হবে, এবং একবার যে জরিমানা নেবে টাকার দুঃখটা বড় বেশি। এটি ইমপ্লিমেন্ট করতে পারলে কিছুটা হলেও কাজ হবে। মোটরসাইকেলের কারণেই এই সমস্যাগুলো হচ্ছে, যেটি আমাদের বন্ধু বললেন যে সড়ক দুর্ঘটনার পরিসংখ্যানটা এটি অন্তত মহানগর এলাকায় নিয়ন্ত্রণ করা যাবে। আর ট্রাফিক সম্পর্কে যেটা বলা হয়েছে, বড় কারণ হচ্ছে শহরের মধ্যে রাস্তাঘাটে ব্যবসা বাণিজ্য। আগে মিডিয়াতে রিপোর্ট হয়েছে মাসে বন্দরবাজার এলাকায় 30 থেকে 35 লক্ষ টাকা চাঁদাবাজি হয়, শুধু ফুটপাতে এবং সড়কের অর্ধেক দখল করে ব্যবসার জন্য। এবং এটির সাথে কারা কারা জড়িত আপনার টিভির লোকদের যদি কাজ করেন অবশ্যই পাবেন, তাদের কাছে ইনফরমেশন আছে। সিটি কর্পোরেশন ম্যানেজমেন্ট বছর 2 আগে সিলেটের মানুষের চাপের প্রেক্ষিতে একটা স্পেসিফিক আইডিয়া, একটা ডেডিকেটেড এরিয়া করা হয়েছিল, একটা মালদা কাঁচা মার্কেট, যাতে অন্তত পৌরসভার সামনে, সিটি কর্পোরেশনের সামনে, ডিসি সাহেবের অফিসের সামনে এই সমস্ত মূল কেন্দ্র এলাকায় যাতে দোকান না বসে। এবং সেখানে 1.5 থেকে 2 কোটি টাকা খরচ করে বিকল্প রূপাদিকে পারে একটা বাজার করা হয়েছিল, সেখানে এখন লোকজন কম যায়। কারণ যেহেতু মূল রাস্তায় বসার সুযোগ আছে, এটির সাথে আমি যেটা মনে করি ব্যবসায়ীদের যদি যেমন দোষ, আমার মতো কাস্টমারেরও এই ব্যাপারে দায় আছে। কারণ আমি মনে করি কেন্দ্রীয় এলাকা থেকে আমি চট করে বাজারটা করে মোটরসাইকেল বা রিক্সায় বাসায় চলে যাবো। আমি বায়াররা যদি সেখানে ইন্টারেস্টেড না হই, এটি বাজারটি চলতো না। সেখানে আমাদেরও দায় আছে। আরেকটি বড় বিষয়, সিলেট শহরে মেজরিটি দোকানদার, এটা জিন্দা বাজার থেকে নিয়ে একেবারে বন্দর বাজারের প্রত্যেকটি এলাকায় প্রত্যেক মূল দোকানের মালিক। আমার দোকানের মূল এরিয়া হচ্ছে 15 ফিট বাই 20 ফুট, কিন্তু আমার সামনের যে সরকারি জায়গা, যে ফুটপাথ, সেটি সহ আমার দোকানের মালামাল রাখছি কোনো কোনো এলাকায়। আর কোনো কোনো এলাকায় দৈনিক ভিত্তিতে এই দোকানদাররা কিন্তু ভাড়া দেয় 300 টাকা 500 টাকা আনে। এই দোকানের সামনের জায়গায়, সরকারি জায়গায় কিন্তু সে ভাড়া দিয়ে দিচ্ছে। ডিমের দোকান মানে যেগুলো, এইগুলি খুব ছোটখাটো সমস্যা, নগরীর সমস্যার মধ্যে থাকবে, কিন্তু আপনাদের কিছু জরুরি উদ্যোগ অন্তত কেন্দ্রীয় এলাকাতে নেওয়া উচিত। আরো যেটি বলা হয়েছে
আর একটি বিষয়ে আপনি ইতিমধ্যে এই অ্যাপসের যে ঘোষণা দিয়েছেন এটির সাথে আছে যে প্রবাসী সম্পর্কিত বিষয়গুলো, এটি আমি জাস্ট একটু জোর দেবো যেহেতু এই কমিশনার মহোদয় তিনি কিছু বাড়তি কাজ করেছেন, এই বিষয়টা যেটা অব্যাহত থাকে। প্রবাসীদের যে জায়গায় যেগুলি সমস্যা এটির সাথে শুধু তারাই জড়িত নন, কোন কোন ক্ষেত্রে আমাদের লোকজন নানান ধরনের প্রতারণার সাথে এগুলি হয়। আমার বিনীত অনুরোধ থাকবে যে এইগুলির সমাধানের জন্য যদি লেংদি প্রসেসে আমরা না যাই, কিছু আছে হয়তো এখানে লিটিগেশন বা অন্যান্য বিষয় চলে আসবে, সেগুলি তো যাবেই, কিন্তু যেগুলি তাৎক্ষণিকভাবে বা কম সময়ের মধ্যে সমাধান দেওয়া সম্ভব এটি যদি করা হয়, পাশাপাশি ক্ষেত্রে কাগজপত্র অন্য যেই হোক, সরি আমরা মনে করি পুলিশের হাতে কোনো জাল দলিল গেলে 5 মিনিটের বেশি লাগার কথা না, এটা জাল কি সঠিক এটা অন্যরা না বুঝতে পুলিশ অবশ্যই বুঝে, কারণ তাদের ল্যান্ড রিলেটেড যে সমস্ত কার্যক্রম আছে এটা সহজেই বোঝা যাবে। এই জায়গায় যদি সদিচ্ছা নিয়ে কাজ করা যায় যেটা আসবে। আরেকটি পয়েন্ট অনেকেই বলেন নাই, নাসির আমার আগে বলে ফেলেছি, আমি একটু জোর দিব, সেটি হলো এই যে সেন্টারগুলো মাদকাসক্তিদের জন্য নিরাপদ কেন্দ্রগুলো রিহ্যাব সেন্টার হিসেবে যেগুলো পরিচিত, এইগুলিতে সিলেট শহরে বড় ধরনের অনিয়ম চলছে। আপনি মেহরবানি করে বিশেষ কোনো ডায়েট নেওয়ার সুযোগ থাকলে নেবেন। শেষ পয়েন্ট যেটি পুলিশের অনেকের কাছ থেকে আমরা মোটামুটি মিডিয়া লোকজন রেসপন্স পাই। এখন আমি ব্যক্তিগতভাবে একটু পুরোনো সাংবাদিক হওয়ার কারণে একই সময় কোথাও ঘটনা ঘটলে হয়তো এডিসি মিডিয়া বা অন্য কোনো দায়িত্বশীলের কাছে আমরা 10 মিনিটের মধ্যে 20 জনে ফোন করে বসি। স্বাভাবিকভাবে তিনি হয়তো কিছু বন্ধ হয়তো যদি একেবারেই বিরক্ত, আমার অনুরোধ থাকবে সেখানে যদি বিকল্প কোনো সুযোগ থাকে অন্য কেউ আরেকজন যাতে অন্তত ধরতে পারেন এবং মিনিমাম ইনফরমেশনটা যাতে মিডিয়া দিতে পারে। না হলে হয় কি অনেক সময় ইনফরমেশন দেখা গেল কখনো ভুল ইনফরমেশন দিয়ে দিচ্ছে, আপনার সাথে কথা না বলেই আপনি বলেছেন কি এটি আমি লিখে দিলাম, এটি কিন্তু হচ্ছে সিস্টেম লস হিসাবে এটি ধরে নিতে হবে, কিন্তু মিনিমাম একটা কথা বললে সেই মেসেজটা কিন্তু যাওয়ার সুযোগ আছে। আমি কথা বলা আছে এই ইমিডিয়েট রেসপন্সের ব্যাপারটা যদি একটু গুরুত্ব দেওয়া হয় আমরা মনে হয় একটু ভালো পরিস্থিতি হবে। ধন্যবাদ, আল্লাহ হাফেজ। আচ্ছা, আমি এই প্রসঙ্গে একটু বলি ওনার বক্তব্যের প্রেক্ষিতে। আসলে মিডিয়াতে কথা বলার ক্ষেত্রে কিছু কোড অফ কন্ডাক্ট আছে, পুলিশ এবং গাইডলাইন আছে। তার সাথে আপনারা যোগাযোগ করতে, আর আমাদের অফিসারদেরকে অনুরোধ করব এই সংক্রান্ত যে কোনো একটা বিষয়ে আমরা কি পদক্ষেপ নিচ্ছি বা নিয়েছি দ্রুত একটা প্রেস রিলিজ করে সবাইকে জানিয়ে দেয়া, তাহলে আমাদের এই কমিউনিকেশন গ্যাপটা থাকে না। ধন্যবাদ। পবিত্র নগরীতে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের বিগত কমিশনের একটু একটা কথা না বললে না হয়, সেটা হচ্ছে কি আমাদের বিগত কমিশনার মহোদয় থাকাকালীন কয়েকটি পূজা গিয়েছে এবং শাহজালাল সাপড়ার মাজারের পুরুষ গিয়েছে। সবচেয়ে দেখি ভালো একটি উদ্যোগ, সেটা হচ্ছে কি শাহজালাল সাহেবের উরুষের ইতিহাসে এই প্রথম শাহজালাল সাহেবের মাজারের ক্যাম্পাসে কোনো ধরনের মাদক বা গাঁজার কোনো আশা বসেনি, এইটাই প্রথম। এটি তিনি করতে পেরেছেন এবং সেই কারণে উনি অনেক প্রশংসা থাকেন। আরেকটা কথা যেগুলো এসেছে সেটা হচ্ছে কি সিলেটে বিআরটিএর হিসেবে 16,000 সিএনজি পারমিশন আছে, অথচ সিলেটে 40,000-এর বেশি সিএনজি চলে। এই 16,000-এর বাইরে যে সিএনজিগুলো সেগুলো কিন্তু নাম্বার বিন। আপনি শুধুমাত্র এখান থেকে যদি বেরিয়ে এয়ারপোর্টের দিকে যান কিংবা দক্ষিণ সুরমা যান কিংবা উত্তর সুরমা যান, আপনি দেখতে পাবেন অধিকাংশ সিএনজি কোনো নাম্বার প্লেট নাই, সামনেও নেই পিছনে নেই। এই সিএনজিগুলোর কারণে কিন্তু সিলেট, নগরী এবং সিলেটের আশপাশ এলাকায় যানজট সৃষ্টি হচ্ছে, ছিনতাইয়ের ঘটনা ঘটছে। কারণ নাম্বার বিন কোনো সিএনজি দিয়ে কোনো ছিনতাই হয়, যে সিএনজিতে ছিলেন যে ব্যক্তি সেই ব্যক্তি কোনো ডিটেক্ট করতে পারলো না সিএনজিটা কে কোন নম্বর দিয়ে এই জিনিসটা কিন্তু একটু শক্ত আপনি দমন করা খুবই প্রয়োজন আমি মনে করি। এবং চলতে চলতে আপনার সাথে কথা হবে, দেখা হবে এবং যে সমস্যাগুলো আমার বন্ধুরা বলছে আশা করি এই সমস্যাগুলো যদি ধীরে ধীরে সমাধান করতে পারেন এবং এই আজটা যেদিন চালু করবেন আমরা যারা টেলিভিশন চ্যানেল আছে এবং পত্রিকা আছে আমরা সবাই একযোগে প্রচার করলে আমার মনে হয় খুব দ্রুত সময়ের মধ্যে গিয়ে সবার হাতে হাতে পৌঁছে যাবে এবং সুফল পাবে এগিয়ে আসা হচ্ছে। এবং আপনি ভালো থাকবেন, আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।
আমি বলছিলাম ওই যে আপনার ব্যাটারি চালিত রিক্সা এগুলো একটু নোটে নেওয়ার জন্য আপনার, কারণ মোটরসাইকেল দুর্ঘটনার জন্য কিন্তু এটাই অন্যতম একটা কারণ। ট্রাকও চাই, বাট এটা হচ্ছে শহরের ভেতরে। আচ্ছা, আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা স্বতঃস্ফূর্তভাবে এখানকার সমস্যাগুলোর কথা বলেছেন। আমি আপনাদের সবগুলো সমস্যার ব্যাপারে আমি একমত। এই জিনিসগুলো একটা নিরাপদ নগরী করতে হলে এইগুলোর ব্যাপারে প্রত্যেকটাতে আমাদের ব্যবস্থা নিতে হবে। দু একটা পয়েন্ট আছে যে জায়গায় আমাদের হয়তো কোঅর্ডিনেশনের প্রয়োজন হবে অন্যান্য সরকারি সংস্থার সাথে। যেমন ধরেন আপনার এই লাইসেন্স দেওয়ার বিষয়টা, এটা একটা সংস্থা করে। তারপরে আমরা ধরেন এই যে আইন শৃঙ্খলা রক্ষার কাজ করি, প্রশাসন অন্য একটা কাজ করে। এই কাজের মধ্যে কিছু সমন্বয় যদি করা যায় তাহলে আমরা অবশ্যই এই কাজে সফল হব। এখন আমরা যদি একটু মানবিক দিকটা চিন্তা করি, সেটা হচ্ছে যে জনদুর্ভোগের জন্য আপনার ফুটপাতে এবং রাস্তায় হকার বসানো উচিত নয়। আবার হকার এবং হকার যারা তাদের বক্তব্য হচ্ছে ওই যে যেখানে আলাদা করে দিয়েছে ওই জায়গায় লোক যায় না, তো বলে যে আমরা তো মারা যাচ্ছি। এখন সমস্যাটা কিন্তু দ্বিবিধ, এটা আমাদের সমস্যা। আমরা এটা চেষ্টা করব, কারণ এখানে ধরেন মুসলিম কিছু লোকের জন্য যদি মেজরিটির অসুবিধা হয় তাহলে আমার মেজরিটির সুবিধাটাই দেখতে হবে। আর অন্যান্য সকল পয়েন্টের ক্ষেত্রে আমি আর বিস্তারিত বলছি না, আমি আপনাদের প্রত্যেকটা পয়েন্ট আমি নোট করেছি। তো আমাদের মূল উদ্দেশ্য, মূল লক্ষ্য হচ্ছে আমরা জনতার পুলিশ হতে চাই এবং আপনাদের